দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অচল অবস্থা। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটা সফট ওপেনিং হলেও কেটে গেছে লম্বা সময়। কিন্তু এত কিছুর পরও কেন পুরোদমে চালু করা যাচ্ছিল না এই মেগা টার্মিনালটি? পেছনের আসল কারণটা ছিল টাকা। হ্যাঁ, রাজস্ব ভাগাভাগি এবং গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে পর্দার আড়ালে চলছিল একটা বিশাল দেন দরবার। অবশেষে জুনের মধ্যেই জাপানি কনসোর্টিয়ামের সাথে চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে। প্রায় ২০ বারের বেশি সময় ধরে দুই দেশের টেবিলে ফাইল চালাচালির পর অবশেষে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়েছে, যেখানে আয়ের সিংহভাগ অর্থাৎ ৭৩% চলে যাচ্ছে জাপানের পকেটে, আর বাংলাদেশ পাচ্ছে মাত্র ২৭%। কিন্তু বাংলাদেশ কি তাহলে লোকসান করছে, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশল? এখন সাধারণ মানুষ হিসেবে আমার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, নিজেদের মাটিতে নিজেদের টাকা এবং ঋণে করা এই টার্মিনালের সিংহভাগ রাজস্ব কেন জাপান নিয়ে যাবে? বাংলাদেশ কি এখানে ঠকে গেল, নাকি এর পেছনে আছে কোনো মাস্টার প্ল্যান? প্রিয় দর্শক, আজ এই পুরো বিষয়টি একদম সহজ ভাষায় পোস্টমর্টেম করব। প্রথমত, ৭৩% বনাম ২৭%-এর এই অসম চুক্তি কেন করা হলো? পর্দার আড়ালে সেই অর্থনৈতিক বাধ্যবাধকতা আসলে কি ছিল? দ্বিতীয়ত, আলোচনা করব আয়ের কোন ৪টি প্রধান চাবিকাঠি চলে গেল জাপানের হাতে, আর কৌশলগত কোন খাতগুলো বাংলাদেশ নিজের কবজায় রাখলো। আগামী জুন মাসেই কিন্তু এই প্রজেক্টের ঋণের প্রথম কিস্তি শোধ করতে হবে। তাহলে ১৬ই ডিসেম্বর নাকি ১লা জানুয়ারি নাকি ২৬শে মার্চ, কবে আসলে চালু হচ্ছে এই টার্মিনালটি? এবং চতুর্থত আলোচনা করব বিমান বাংলাদেশের বছরের পর বছর ধরে চালানো একচেটিয়া লাগেজ বাণিজ্য এবং সিন্ডিকেট ভাগতে যে আন্তর্জাতিক যুদ্ধ শুরু হয়েছে, টার্কিশ নাকি আমিরাতের ডানাটা কার হাতে যাচ্ছে মূলত আমাদের এই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংটি? প্রিয় দর্শক, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, কারণ এভিয়েশন খাতের এমন ভেতরের নানান খবর আমরা তুলে আনার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক সেই বহুল আলোচিত রাজস্ব ভাগাভাগি নিয়ে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জাপানি কনসোর্টিয়ামকে যে প্রস্তাব দিয়েছে, তাতে আয়ের ৭৩% জাপানের আর ২৭% বাংলাদেশের। আপাত দৃষ্টিতে একে চরম বৈষম্যমূলক মনে হতে পারে। অনেকে বলতে পারেন, আমাদের ঘর, আমাদের জমি আর লাভ নিয়ে যাবে বিদেশিরা। কিন্তু এর পেছনে জাপানিদের নিজস্ব কিছু অঙ্ক এবং যুক্তিও আছে। জাপানি কনসোর্টিয়াম এই টার্মিনালটি পরিচালনা করবে আগামী ১৫ বছরের জন্য। তারা যখন এই চুক্তিতে আসছে, তখন তারা হিসাব করছে দীর্ঘমেয়াদী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এবং সবচাইতে বড় বিষয় হলো ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার ক্রমাগত অবমূল্যায়ন। আজ থেকে ৫ বছর বা ১০ বছর পর বাংলাদেশের অর্থনীতির গ্রাফ বা টাকার মান আসলে কোথায় গিয়ে ঠেকবে, সেই ঝুঁকি মাথায় রেখেই জাপান তাদের প্রফিট মার্জিনটা সর্বোচ্চ নিশ্চিত করতে চেয়েছে। কারণ এই ১৫ বছর টার্মিনাল রক্ষণাবেক্ষণ, বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ এবং আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পুরো খরচ কিন্তু জাপান নিজের পকেট থেকে করবে। তবে এখানে একটা বড় মোচড় বা টুইস্টও আছে। জাপানি কনসোর্টিয়াম কিন্তু এয়ারপোর্টের সব টাকা নিয়ে যাচ্ছে না। ৪টি প্রধান খাত থেকে অর্জিত রাজস্বের ৭৩% তারা পাবে। এবার আসি এই ৪টি খাত আসলে কি কি। প্রথমত, এভিয়েশন ফি, বিমানগুলোর কাছ থেকে নেওয়া বিভিন্ন ধরনের চার্জ। দ্বিতীয়ত, টার্মিনালের ভেতরের দোকান ও লাউঞ্জ ভাড়া, যা থেকে বিশাল অঙ্কের টাকা আয় হয়। তৃতীয়ত, কার্গো হ্যান্ডলিং চার্জ, আমদানি রপ্তানি পণ্যের হ্যান্ডলিং ফি। এবং চতুর্থত, কার পার্কিং ভাড়া। তাহলে বাংলাদেশের হাতে কি থাকলো? কড়া নিরাপত্তার স্বার্থে এবং কৌশলগত কারণে বাংলাদেশ সরকার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু খাত নিজের নিয়ন্ত্রণে রেখেছে, যেমন ওভারফ্লাইং চার্জ, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে অন্য দেশের বিমান যাওয়ার ফি, এবং বিমান অবতরণ ফি বা ল্যান্ডিং ফি। এছাড়া কাস্টমস, রাষ্ট্রীয় নিরাপত্তা,
এবং ইমিগ্রেশন কার্যক্রম পুরোপুরি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানেই থাকবে। অর্থাৎ টার্মিনালের কৌশলগত চাবিকাঠি কিন্তু জাপানের হাতে যাচ্ছে না, সেটি থাকছে বাংলাদেশের কাছেই। প্রিয় দর্শক, এবার আসি সবচেয়ে অ্যালার্মিং বা চিন্তার বিষয়টি নিয়ে। এই থার্ড টার্মিনাল তো আমরা ফ্রিতে পাইনি। জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার কাছ থেকে নেয়া বিশাল ঋণে এটি তৈরি করা হয়েছে। আর চুক্তির শর্ত অনুযায়ী এই 2026 সালের জুন মাস থেকে ঋণের প্রথম কিস্তি পরিশোধ করা শুরু করতে হবে বাংলাদেশকে। এখন হিসেবটা একটু বুঝুন। জুন মাস থেকে পকেট থেকে কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে যাবে, অথচ এই টার্মিনাল থেকে যদি কোনো আয় নাই আসে এখন, তবে সেই টাকাটা যাবে দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পকেট থেকে। তাই সরকারের উপর এখন প্রচণ্ড চাপ আছে দ্রুত চুক্তি সই করে অপারেশন শুরু করার। আশা করা হচ্ছে সব যদি ঠিকঠাক থাকে, জুন মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে চূড়ান্ত চুক্তিটি সই হয়ে যাবে। কিন্তু চুক্তি সই হলে কি পরদিন থেকেই প্লেন উড্ডয়ন করবে? না, এখানেই আমলাতান্ত্রিক এবং টেকনিক্যাল জটিলতা। প্রিয় দর্শক, আমরা সিভিল এভিয়েশনের বিদায় ও বর্তমান কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানলাম সেটি হলো, চুক্তি সই হওয়ার পর আন্তর্জাতিক লিগ্যাল ডকুমেন্টস, ছাড়পত্র এবং কাগজপত্র তৈরি করতে ন্যূনতম 3 মাস বা 90 দিনের মতো সময় লেগে যাবে। এরপর জাপানি কনসোর্টিয়াম যখন দায়িত্ব বুঝে নেবে, তখন তাদের নিজস্ব গ্রাউন্ড স্টাফ নিয়োগ, সফটওয়্যার টেস্টিং এবং ট্রায়াল রান দিতে আরও 6 থেকে 9 মাস সময় লাগার কথা সাধারণত। রাষ্ট্রপক্ষ থেকে কখনো বলা হচ্ছে আগামী 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসকে টার্গেট করে এই টার্মিনালটি উদ্বোধন করা হবে। আবার কখনো বলা হচ্ছে আগামী বছরের 26শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসে এটি পুরোপুরি চালু করা হবে। বাস্তবতা হলো 16ই ডিসেম্বরের মধ্যে এই পুরো টার্মিনাল চালু করা একেবারেই অসম্ভব। জাপানের সাথে চুক্তি হওয়ার পর নানান যে বিষয়গুলোর কথা বললাম, সেগুলো সম্পাদন করতে প্রায় 6 থেকে 9 মাস সাধারণত লেগে যাবে। তাহলে হিসেবটা কি হলো? তবে আন্তরিকতা যদি থাকে, অন্তত পার্কিং অ্যাপ্রন বা রানওয়ের কিছু অংশ কাজে লাগিয়ে 16ই ডিসেম্বর থেকে আংশিক আয় শুরু করা সম্ভব এই টার্মিনাল থেকে, যাতে কিস্তির টাকার একটা ব্যাকআপ তৈরি হয়ে যায়। আর পূর্ণাঙ্গ ও বিশ্বমানের যাত্রী সেবা নিয়ে থার্ড টার্মিনাল চালুর জন্য 2027 সালের 26 মার্চই হবে সবচাইতে যৌক্তিক এবং নিরাপদ সময়। প্রিয় দর্শক, চলুন কথা বলি সেই বিষয়টি নিয়ে, যা সরাসরি আপনার এবং আমার মতো সাধারণ যাত্রীদের সাথে জড়িত। সেটি হলো বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং। আপনারা যারা নিয়মিত বিদেশে যাতায়াত করেন, তারা বুক চাপড়ে বলবেন, ঢাকা এয়ারপোর্টে লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, লাগেজ কেটে ভেতরের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়া কিংবা ব্যাগ ছিঁড়ে যাওয়া যেন একটা চিরন্তন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেন আসলে এই অবস্থা? কারণ বিগত 50 বছরেরও বেশি সময় ধরে এখানে এককভাবে মনোপলি বা একচেটিয়া ব্যবসা করে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোনো প্রতিযোগিতা না থাকায় সেবার মান নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না এতকাল। অভিযোগ করলেও প্রতিকার পাওয়া যেত না কখনোই। কিন্তু থার্ড টার্মিনাল এই চেনা সিন্ডিকেটকে গুঁড়িয়ে দিতে যাচ্ছে। সিভিল এভিয়েশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এখানে একক কোনো রাজত্ব চলবে না। আন্তর্জাতিক মানের দ্বিতীয় কোনো গ্রাউন্ড হ্যান্ডলারকে আনা হচ্ছে এখানে। প্রথমে কথা ছিল জাপানকেই এই দায়িত্ব দেওয়া হবে, কিন্তু এখন এই বিলিয়ন ডলারের বাজারের চোখ পড়েছে বিশ্বের বাঘা বাঘা কোম্পানিগুলোর। প্রিয় দর্শক, কারা কারা আসলে আছে এই রেসে, অর্থাৎ কারা কারা চাচ্ছে এই গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাটা নেয়ার জন্য? প্রথমত, ইস্তাম্বুল এয়ারপোর্ট সহ বিশ্বের বহু বড় বিমানবন্দরে সফলভাবে পরিচালনাকারী টার্কিশ গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি বাংলাদেশে কাজ করার জন্য বিশাল আগ্রহ দেখিয়েছে। এছাড়া ব্রিটেনও আগ্রহ দেখিয়েছে। আর একেবারে সম্প্রতি এবং সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বিশ্বখ্যাত কোম্পানি ডানাটা। আপনারা যারা দুবাই বা মিডল ইস্টে গিয়েছেন, তারা জানেন ডানাটার সেবার মান কতটা নিখুঁত এবং প্রযুক্তি নির্ভর। তারাও এখন ঢাকার এই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে মরিয়া। এখানে সিভিল এভিয়েশনকে সবচাইতে শক্ত ভূমিকা পালন করতে হবে।
কোনো প্রকার রাজনৈতিক কিংবা ব্যাকডোর ইনফ্লুয়েন্স ছাড়াই সম্পূর্ণ আন্তর্জাতিক ওপেন টেন্ডার বা দরপত্রের মাধ্যমে যার এক্সপেরিয়েন্স এবং ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেশন সবচাইতে ভালো, তাকেই আসলে কাজ দিতে হবে এই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য। যখন এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এবং ডানাটা বা টার্কিশের মতো দুটি কোম্পানি পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, তখন বিদেশি এয়ারলাইন্সগুলোর সামনে চয়েস থাকবে তারা কার কাছ থেকে সেবা নেবে। এই ওপেন কম্পিটিশন বাজারে টিকে থাকতে হলে বিমান বাংলাদেশকেও চুরির সংস্কৃতি বন্ধ করে তাদের সেবার মান সর্বোচ্চ করতে হবে। আর এর সরাসরি সুফল পাবে দেশের সাধারণ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং সাধারণ যাত্রীরা যারা এই টার্মিনালটি ব্যবহার করবেন। থার্ড টার্মিনাল চালুর সাথে কিন্তু কেবল ঢাকা এয়ারপোর্টের ভাগ্যই জড়িত নয়। এটি চালু হলে বাংলাদেশে প্যাসেঞ্জার এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এই বিশাল চাপ সামলাতে হলে শত শত উচ্চ প্রশিক্ষিত জনবল দরকার হবে, যাদের অন্তত 6 মাসের নিবিড় এভিয়েশন ট্রেনিং প্রয়োজন। চুক্তি সইয়ের পাশাপাশি এই জনবল তৈরির কাজটিও সমান্তরালে দ্রুত শুরু করতে হবে। সবশেষ একটা কথা বলতে চাই, 16ই ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি নাকি 26শে মার্চ, ক্যালেন্ডারের তারিখ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মূল দাবি হলো আর কোনো কালক্ষেপণ নয়, দেশের ঘরের পকেটের টাকা দিয়ে ঋণের কিস্তি শোধ না করা, এই টার্মিনাল থেকে আয় করেই যেন ঋণ শোধ করা যায়, সেই ব্যবস্থা কর্তৃপক্ষকে দ্রুত করতে হবে। এই থার্ড টার্মিনাল যদি সফলভাবে চালু হয়, তবে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবেই গড়ে তোলার যে স্বপ্ন, সেটি সত্যি হবে। তখন দেশের অন্যান্য বন্ধ বা ঝিমিয়ে পড়া বিমানবন্দর, যেমন যদি বলি বগুড়া বা ঠাকুরগাঁও বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সরকার সেগুলো বাস্তবায়নেরও সাহস পাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জাপানি কনসোর্টিয়ামকে 73% রাজস্ব দেওয়ার যে বিষয়টি হতে যাচ্ছে, সেটা কি ঠিক হয়েছে? আর বিমানের সিন্ডিকেট ভাঙতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব কাকে আসলে দেওয়া উচিত, দুবাইয়ের জানাটা নাকি তুরস্কের কোম্পানিকে? নিশ্চয়ই আপনি আপনার মূল্যবান মতামতে জানাবেন কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।